প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট রয়েছেন, ইফতেখার মাহমুদ, ঢাকা স্ট্রিমের সম্পাদক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ, কঠিন চাপের মুখে আছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটের দানের শীষ প্রতীক মাঝামাঝি রাখা, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা প্রার্থীদের প্রার্থিতা বহাল বা বাতিল করা, ঋণখেলাপি প্রার্থী, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া, পক্ষপাত আচরণ, জাতীয় সংসদের আগে সব ধরনের নির্বাচন বন্ধ করা এবং পরবর্তী সময়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে দলগুলোর মধ্যে একটা মতভিন্নতায় এই চাপটা তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন যে ইসি অনেকটা আপোষ করছে নানান বিষয়ে। খাজা মাইনুদ্দিন, কি বলবেন? আসলে একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেহেতু অনেক বছর পরে নির্বাচন হচ্ছে। কারণ মাঝখানে তিনটি নির্বাচন হয়েছে, সেগুলো তো নির্বাচন না, ওগুলো নিয়ে তর্ক করে লাভ নেই। যেহেতু নতুন বাস্তবতায় নতুন নির্বাচন হয়েছে, সম্ভবত আমরা বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী সহ যারা নির্বাচনের জন্য মানসিকভাবে সব বিষয়ে প্রস্তুত না। মানে নির্বাচনের উইলিং, সকলেই নির্বাচন করতে চান, ভোট দিতে চান, কিন্তু এই প্রস্তুতির ঘাটতি বোঝা যায় যদি ইসি দিয়ে আপনি শুরু করেন। এই ইলেকশন কমিশন নিশ্চয়ই ভালো মানুষের সমন্বয়ে গঠিত হয়েছে, কিন্তু এই ভালো মানুষদের নির্বাচনী অভিজ্ঞতাটা নাই। গত এক বছরে ইলেকশন কমিশনের অধীনে কিছু টেস্ট রান হতে পারত, কিছু নির্বাচন হতে পারত, লোকাল গভর্নমেন্ট ইলেকশন হতে পারত, দু একটা মডেল ইলেকশন হতে পারত। সেটা হলে একটা ওয়ার্ম আপটা হয়ে যেত, সেটা হয়নি। প্রশাসনিক প্রস্তুতির অভাব ছিল, যেহেতু পুলিশ বাহিনী এবং সরকারের আরও কিছু মানুষ যারা পালিয়ে চলে গেছিল বা আক্রমণের শিকার আমরা যে হয়েছিল। বিষয়গুলো উল্লেখ করলাম সেখানে প্রশাসনে নেই, পুলিশে নেই, শুধু নির্বাচন কমিশনের কাজ। কমিশনের কাজ বটে, কিন্তু ওই অর্গানগুলোর প্রভাব কাজ করছে, কারণ ওগুলো মাথায় রেখেই সবাই। আপনি ধরেন প্রশাসনের কথা, পুলিশের কথা বলছি, কেন আমি বলেছি যে যখন আপনি কোনো আনরেস্ট করছেন বা তথাকথিত ডেমনস্ট্রেশন করছেন বা তথাকথিত মব করছেন, তখন কিন্তু তার মাথায় কাজ করে যে পুলিশ হয়তো সেই লেভেলে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলা। আচ্ছা, সেটা হচ্ছে রাজনৈতিক দলের ইস্যু এবং আমাদের পলিটিক্যাল কালচারের ইস্যু। সেটা হচ্ছে যে বললাম যে 17 বছর ধরে এই প্র্যাকটিসটা না থাকায় আমরা পুরনো প্র্যাকটিসের হ্যাংওভারটা এখনও কিছুটা আছে। আরেকটা হচ্ছে যে আমরা শত্রুর ভিত্তিতে, মানে বন্ধু শত্রুর ভিত্তিতে রাজনীতিটা করি, কনফ্রন্টেশনাল পলিটিক্স দেখে আসছি। ফলে নতুন বাস্তবতা একটা ইমাজিনড বা কাল্পনিক শত্রু আমরা খুঁজি রাজনীতিতে, যেটা যে এই বাস্তবতায় সেটা প্রযোজ্য কিনা সেটা খেয়াল না করেই, যে আমি যেহেতু শেখ হাসিনা রেজিমে বিরোধী দলকে গালি দেওয়া হতো, এখন আপনি উনি যদি দুই পার্টি করেন, আমাদের অ্যাটিচিউডটা এরকম যে আপনাকে একটা কষে একটা ঘালি দেওয়া, ধমক না দিতে পারলে তো রাজনীতিটা কীভাবে হয়, এই মানসিকতা বা হ্যাংওভার কিছুটা রয়ে গেছে। আরেকটা হচ্ছে যে আরেকটু পলিটিক্যাল, এর মানে এগুলো কারণে কি আপোষ করছে নির্বাচন কমিশন, যে অভিযোগটা উঠেছে তাদের বিরুদ্ধে? নির্বাচন কমিশন তো একটা চাপে আছে যে ইলেকশনটা সামহাও তার ইলেকশনটা করতে চায়, কারণ কেউ তো কলঙ্ক নিয়ে যেতে চায় না। যদি কোনো সমস্যা হয় ব্যক্তি হিসেবে কাউকে কাউকে অনেক সময় বিদায় নিতে হয়, এই বিদায়টা তারা নিতে চান না। এবং একটা জিনিস আছে, যারা স্টেক হোল্ডার ক্ষেত্রভেদে তাদের চাপেও থাকে এবং খুশি করার একটা মানসিকতা থাকে, আর অ্যাটলিস্ট আমি কাউকে চটাবো না, সেই ব্যাপারটা থাকে। আমার মনে হয় ওই সাহস গড়ে ওঠে নাই। যে ইন্ডিয়াতে এক ভদ্রলোক ছিলেন, সেশন, ওরকম স্ট্যান্ড নেওয়ার মতো আমরা তো এক্সাম্পল এখনো দেখি নাই। ইফতেখার মাহমুদ, ঋণ খেলাপি হয়েও নির্বাচন অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে 45 জন প্রার্থী। গণপ্রতিনিধিত্ব আদেশ সহ, যেটা আরপিও, বিভিন্ন আইনে ঋণ খেলাপিদের আটকানোর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে, কিন্তু এসব প্রতিবন্ধকতা পেরিয়েই 45 জন ঋণ খেলাপি বেরিয়ে গেলেও বাদ পড়েছেন 68 জন। ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বাছাই এবং নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষ হয়ে গেছে। এরপরে রয়েছে উচ্চ আদালতে আইনি লড়াই। ঋণ খেলাপির অভিযোগে বাদ পড়া অনেকে উচ্চ আদালতে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো তালিকায় ঋণ খেলাপি হিসেবে নাম উঠলেও মনোনয়নপত্র দাখিলের আগেই 31 জন উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে প্রার্থী হন। এর মানে দলগুলো চাচ্ছে ঋণ খেলাপিরা প্রার্থী হন। তাহলে সেই পুরনো বন্দোবস্ত, আবার ব্যাংক লুট, অর্থ পাচার, কি বলবেন? জি, প্রথমত হচ্ছে যে আমি একটা খাজা ভাইয়ের আলোচনার একটু রেসিডিউ ধরে একটা জিনিস একটু বলতে চাই, যে আমার খুব মনে পড়ছে ইলেকশন কমিশন এবং বর্তমান নির্বাচনের ঘটনাকে কেন্দ্র করে। আমি যেহেতু পরিবেশ এবং ওয়াইল্ড লাইফ নিয়ে একটু ইন্টারেস্টেড অনেক বছর ধরে, একবার ন্যাশনাল জিওগ্রাফিতে একটা নিউজ হয়েছিল এরকম, যে চিড়িয়াখানা থেকে একটা প্রাণীকে নিয়ে এসে তার যেটা পরিচিত
প্রাকৃতিক পরিবেশ, ওইখানে এসে ছেড়ে দেওয়া হয়। তার শৈশবে সে ধরা পড়েছিল, চিড়িয়াখানায় ছিল, বড় হওয়ার পরে তাকে ছেড়ে দেওয়ার পরে একটা শকুন, ওই শকুন তো আসলে অন্য প্রাণীর মৃত দেহ খেয়ে বাঁচে, কিন্তু শকুনটা ওই আর উঠতে পারে না। তাকে অনেকবার চেষ্টা করা হয়, পাহাড় থেকে ছেড়ে দেওয়া হয়, সে উঠতে পারে না, এবং শেষ পর্যন্ত ওই শকুনটা অন্য ছোট ছোট প্রাণী দ্বারা আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা যায়। তো আমাদের দেশের আসলে আমি বলবো যে নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক যে তৎপরতা গত প্রায় 16-17 বছরে, যে আমাদের দেশের যে রাজনৈতিক পরিবেশ, সংস্কৃতি, আমলার সংস্কৃতি থেকে শুরু করে পুরো পরিস্থিতি মিলিয়ে আমি আসলে গত 1-1.5 বছর হয়তো অনেক সময়, কিন্তু তারপরেও আসলে যদি আমি বলি গত 15 বছরে কারা কারা দায়িত্বগুলো পালন করেছে, এটা একই সঙ্গে কিন্তু একটা প্রশিক্ষণেরও বিষয়, একটা দায়িত্ব পালনের মধ্য দিয়ে একটা অভিজ্ঞতা তৈরিরও বিষয়। ফলে যারা এখানে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের আমি বলবো যে কিছুটা অভিজ্ঞতার ক্ষেত্রে একটু ঘাটতি থাকতে পারে। আর একই সঙ্গে আমাদের যে দেশে যে সামগ্রিক সংস্কৃতি, আপনার ঋণ খেলাপির যে সংস্কৃতি থেকে শুরু করে পুরো ব্যাংকিং ব্যবস্থা, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, এগুলোর মধ্যে তো আসলে যারাই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করেছে গত 15-16 বছরে, কিন্তু তারা সামহাও কোনো না কোনো ফর্মে, সে আওয়ামী লীগ করুক বা এখন যারা বিএনপি করতেছে তারাই করুক, তাদের মতো তো ব্যবসায়ীরা আছে, তারাও এই সংস্কৃতির মধ্যেই ছিলেন, তারা অনেকে রাজনীতিও করেন। ফলে যেটা হয়েছে যে তারা যখন ইলেকশনে এসে মানে আপনার পার্টিসিপেট করছেন, তাদের আসলে আপনার যদি বলি যে তাদের ব্যবসার মধ্যে ঋণ বা অন্যান্য অনেক কিছুর একটা কিন্তু রেসিডুয়াল ইফেক্ট রয়ে দল গেছে। তো এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারতো যে আমার দলের পক্ষ থেকে কোনো ঋণ খেলাপিকে আমি প্রার্থী করব না। দলগুলোর তো এখন তারা ক্রেজি, তারা দ্রুত ইলেকশনটা হোক এবং দ্রুত তারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যাক, তারপর তারা দেশটা ঠিক করবে, তাদের প্রার্থী ঠিক করবে, দল ঠিক প্রথমে তো করবে, গলদ রয়ে গেল, এই ধরনের বিষয়গুলো তারা প্রথমে বলছে। তো গলদ রয়ে গেল। ধরুন আমি একটা উদাহরণ দিই, ইফতেখার মাহমুদ জি একজন 1700 কোটি টাকা ঋণ খেলাপি, জি, তো আশ্বাসের ভিত্তিতে নির্বাচন কমিশন বলতেছে যেন ওনাকে বলেছি যে উনি যাতে বকে দেব ইলেকশন পরে যাতে দিয়ে দেন, এটা কোনো আইনগত কিছু হলো না। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, এটাতে নির্বাচন কমিশন এখানে অবশ্যই কঠোর ভূমিকা নিতে পারত, এবং সেই কঠোর ভূমিকা আমরা তাদের কাছে এক্সপেক্ট করি। তো সেটা নির্বাচন কমিশন এখনো নেয়নি। আমরা আশা করি তারা নির্বাচনের যদি সুযোগ থাকে শেষ পর্যন্ত আসলে ওই কঠোর ভূমিকা তাদের কাছ থেকে অবশ্যই আমরা আশা করি। কারণ এটা আসলে যেটা আপনি বললেন যে একটা গলদ যদি রয়ে যায়, নির্বাচনের পরে ওই ঋণ খেলাপি তো ইলেকশনের পরে আরো 17,000 কোটি টাকা ঋণ নিয়ে, মানে সে ক্ষমতায় আসার আগেই যদি অবস্থা হয়, ক্ষমতায় আসার পরে তার কি অবস্থা হবে। তো ফলে আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রের স্বার্থে, এটা শুধুমাত্র তাদের একটা সেফ এক্সিট না, এটা দেশের মানে তাদের একটা ব্যক্তিগত ইমেজেরও ব্যাপার না, এটা আসলে বাংলাদেশের গণতন্ত্র কোন পথে যাবে, নির্বাচিত যারা জনপ্রতিনিধি হবেন তারা আসলে কারা, কেমন লোকরা হবেন, এই এক্সাম্পলটা সেট করাটা কিন্তু আসলে এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। কারণ এটা শুধুমাত্র যে তারা একটা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন করছেন তা তো না, তাদের তো দায়িত্ব হচ্ছে যে একটা দেশের মানুষের এই যে 1,500-2,000 মানুষের রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান এবং তারপরে যে সরকার আসছে, সেই সরকারের যে একটা ম্যান্ডেট ইলেকশন করা, ইলেকশনটাকে শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব পালন হিসেবে যদি দেখে তাহলে এই ধরনের ছাড় হবে। কিন্তু যদি এটাকে আমরা গণতান্ত্রিক উত্তরণের জায়গা হিসেবে দেখি, অবশ্যই এখানে ছাড় দেওয়ার আসলে সুযোগ কম। সো আমি মনে করি যে দলগুলোরও উচিত, আবার অন্য দিকটাও দেখতে হবে, দলগুলোর যারা ব্যবসায়ী রাজনীতিবিদ আছেন তারা তো নানা কারণে আসলে এর আগের সরকার আমলে তাদের ব্যবসা বাণিজ্য নানা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেখানে তাদের ঋণ খেলাপিও হয়েছেন অনেকে। ফলে তাদের দিকগুলোকে মানে একদম 100% ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা পশ্চিমা স্ট্যান্ডার্ডে যে খেলাপি জায়গাগুলো উঠেছে এই কারণে, সেটি হলো ধরুন এখনই যদি তারা ছাড় দিতে থাকেন তাহলে সামনে তো আরো সমস্যা হতে পারে। ভাববে যে নির্বাচন কমিশনের জন্য নমনীয় ভাবটাকে অবশ্যই আমাদের ধরতে হবে, কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে তাদের প্রবণতাটা কি, সেই প্রবণতাটাকে মাথায় রেখেও কিন্তু একদম অমানবিক হয়ে তারা ধরেন পালায় ছিল গত 15 বছরে, তো তাদের ব্যবসা বাণিজ্য সব ধরেন আপনার লাটে উঠছে, ফলে ওই জায়গায় তো সেদিন খেলাপি হতেই পারে। ফলে এখন রাজনীতিতে ফিরেছে, ব্যবসায় ফিরেছে, তার গোছানোর জন্য প্রয়োজনীয় সময়টা সে পায়নি। তো ফলে ওই সময়টা পাওয়ার পরেও সে আসলে ঋণ পরিশোধে প্রক্রিয়া শুরু করেছিল কিনা, সেই জায়গাটা দেখে আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। কাজা মাইনুদ্দিন, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে থাকা প্রার্থীদের মধ্যে 2 জন ছাড়া বাকি সবাই নির্বাচনের মাঠে টিকে গেছে। নির্বাচন কমিশনের এই অভিযোগে অন্তত 24 জনের মধ্যে 21 জনের প্রার্থিতা বহাল রেখেছেন। 2 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে,
কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থীকে বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে দ্বৈত নাগরিক ইস্যুতে কমিশন সিদ্ধান্ত গ্রহণে অনেকটা নমনীয় ভূমিকা পালন করেছে, নমনীয়তা দেখিয়েছে। কিন্তু দ্বৈত নাগরিক তো সাংবিধানিকভাবে নির্বাচন করতে পারে না, স্পষ্ট বলা আছে। এখানে তো ইসির সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। ইসি যদি অ্যালাউ করে তারপরে সেটা অবৈধ প্রকৃতপক্ষে, যে আমি তাকে বৈধতা দিয়ে দিলাম, কিন্তু সাংবিধানিকভাবে আলটিমেটলি সে বৈধ নয়, অবৈধ। আদালতে রিট করতে হবে, এটা তো সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে। আপনাকে আমরা জানতে চাইবো যে এই যে এখানে তো আদালতের বা আইনের চুলচেলা মানে বিশ্লেষণ করার কোনো স্কোপও নেই, তারপরে এই ছাড়টা কেন হলো? না, স্কোপ একটা জায়গায় আছে। সেটা হচ্ছে যে ধরেন আপনি ব্রিটিশ নাগরিকত্ব ছিল এবং ব্রিটিশ পাসপোর্ট ছিল, আপনি ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করেছেন কিন্তু অ্যাকসেপ্ট হয়নি, তো উনি অ্যাপ্লিকেশনটা ইসিতে দিয়েছেন যে আমি জমা দিয়েছি কিন্তু আমারটা এখনো অ্যাকসেপ্টেড হয়নি। সুতরাং এখানে ইন্টারপ্রিটেশনের সুযোগটা ইসি থাকে যে এটা কিভাবে কনসিডার করবে, উনি তো সারেন্ডার করেছেন। যেমন আমি ব্রিটিশ নাগরিকত্বের ক্ষেত্রে বলি যে ব্রিটিশ নাগরিকত্ব সারেন্ডার করলে কিন্তু আপনি আর কখনো পাবেন না সাধারণ মানুষের ক্ষেত্রে। এখানে আমি একটু দ্বিমত পোষণ করছি। আমি একজন ব্রিটিশ নাগরিক যিনি এখানে প্রার্থী হয়েছেন, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যদি আপনি ইলেকশনে ফেল করেন তাহলে আপনার কি হবে। তখন তো আমরা দুটোই গেল, আমাদের সমবয়সী। উনি তখন বললেন যে আমি দরখাস্ত করেছি, আবেদন করেছি, আমি নাগরিকত্ব প্রত্যাহার করব, এটা 6 মাস প্রক্রিয়া লাগে, আমি যে কোনো মুহূর্তে উইথড্র করতে পারি। অ্যাবসলিউটলি রাইট। এটাকে তো অনেকে কৌশল হিসেবেও নিচ্ছেন বলে বলা হ্যাঁ, হয়। হতে পারে। এবং এটা উনি বলেছেন যে আমি ওটা আমি এবং আমি নিশ্চিত যে কোনো কারণেই উনি আর এখন ইলেকশন করছেন না। মানে এমপি হয়ে গেলে তো সে ওইটা আস্তে করে এটা এবং প্রভাব বেড়ে যাবে, এবং উনি বলবেন যে আমি মাইন্ড চেঞ্জ করেছি, আমি এখন রাখবো, সেটা হতে পারে। 6 মাস লাগে। হ্যাঁ, ইস্যুটা হচ্ছে যে ইলেকশন কমিশন আপনার আগের মানে যাদেরকে দেওয়া আছে সবার কিন্তু সুযোগটা থাকছে, ফেল করলে আবার ব্রিটিশ নাগরিক, আমেরিকান নাগরিক হয়ে যাবে। আপনার ঋণ খেলাপি বলেন আর দ্বৈত নাগরিক বলেন, প্রিন্সিপালটা কিন্তু একই। মোরাল প্রিন্সিপাল পজিশনের ভিত্তিতে ইসি সিদ্ধান্ত নেবে কিনা বা নেয় কিনা, সংবিধানে যেটা আছে সেটা তো মানবে নাকি? এটা প্রিন্সিপাল পজিশন। সেই প্রিন্সিপাল পজিশন তো আমাদের এখানে নেয়ার গাফিলতি করা অথবা ব্যত্যয়ের এক্সাম্পল আছে। এবং আনফর্চুনেটলি আমাদের রাজনীতিকে রিনা বলেন বা অন্যান্য জায়গায় বলেন, মোরাল ডিসিশন তো এখন আমরা ওই জায়গায় যেতে পারি না। যে কি বার্তাটা যাচ্ছে কি সাধারণ মানুষের কাছে? বার্তাটা যাচ্ছে কম্প্রোমাইজের, এতে কোনো সন্দেহ নাই। আপনি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা কি পজিটিভ বার্তা? ডেফিনেটলি নট। এবং এটা ইফতেখার যেটা বলেছেন যে এটা একটা রেসিডুয়াল ইফেক্ট থেকে যাবে, কারণ এরাই তো এমপি হবেন। এমপি হওয়ার পর ধরা যাক যে এই বিতর্কিত সিচুয়েশনের মধ্যে 30 জনের মধ্যে আমি ধরে নিলাম 15 জন বা 10 জন এমপি হলো, তার মানে লোকেরা ধরে নেবে আচ্ছা তাহলে এমপি হওয়া যায়। অথবা এমপি হলেন, হওয়ার পরে ব্রিটিশ পাসপোর্টটা আবার পুনর্বহাল করলেন, তখন আপনি যে তার বিরুদ্ধে মামলা করে এটা আবার সময় হয়ে যাবে, ততদিন আরেকটা ইলেকশন এসে যাবে, এই সমস্যাটা থেকে যাবে। এটা কাম্য না। কিন্তু একই সাথে আমার মনে হয় যে সবে 1.5 বছর আগে একটা বিপ্লব হলো, তো আমার মনে হয় এই ট্রায়াল অ্যান্ড এরর, এই কন্ট্রোভার্সি বাংলাদেশে আরো কিছুকাল থাকবে। এরর আরো বেশি ডেকে নিয়ে আসে বটে, কিন্তু কখনো রাইট নিয়ে আসে না। কিন্তু আমাদের রাজনৈতিক টেনশনটা যাবে না। আমার মনে হয় কারেক্টিভ মেজারের জন্য আরো কিছু সংগ্রামের দরকার হবে এবং মানুষের সার্ভেলেন্সের দরকার হবে। সুতরাং একবারে আমি আইডিয়ালি সলিউশন আশা করছি না, কিন্তু এটা ক্রিটিসিজমের মধ্যে থাকা উচিত। ইফতেখার মাহমুদ, আমরা তো নির্বাচন কমিশনের কিছু দুর্বলতার দিক নিয়ে আলোচনা করলাম। অন্যদিকে রাজনৈতিক দলের প্রার্থীদের অনেকের আচরণ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণ কিন্তু এখনো শুরু হয়নি, হয়তো আগামীকাল চূড়ান্ত হয়ে যাবে প্রার্থীদের, এরপরে শুরু হবে। তবে আগে থেকেই অনেকে নানা কৌশল অবলম্বন করে প্রচারে নেমেছেন, কেউ প্রকাশ্যে প্রচার শুরুও করে দিয়েছেন। ফলে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনে একের পর এক ঘটনা ঘটছে। নিয়মের বাইরে কেউ রঙিন পোস্টার লাগাচ্ছেন, মোটর শোভাযাত্রা করছেন, জমায়েত করে ভোট চাচ্ছেন কিংবা প্রতিশ্রুতি দেওয়ার ঘটনা ঘটছে। তবে এর বাইরেও সামাজিক নানা কর্মসূচির আড়ালে নির্বাচনী প্রচারণা প্রতিনিয়ত চলছে। কোথাও আবার ওয়াজ মাহফিলে ভোট চাইছেন প্রার্থীর প্রতিনিধিরা। আনুষ্ঠানিক প্রচার শুরু হওয়ার আগেই এত যে আচরণবিধি লঙ্ঘন, এটা কি কেবল প্রার্থীদের অধ্যত্ব বা না মানার টেন্ডেন্সি, নাকি নির্বাচন ব্যবস্থার কাঠামোগত দুর্বলতার প্রতিফলন? জি, আমি আসলে কয়েকটা বড় কর্মসূচির কথা জানি। আপনারা জানেন যে তারেক রহমান বাংলাদেশে যখন আসলেন তখন তো উনি ঠাকুরগাঁতে একটা বড় সমাবেশ, তার প্রথম ঢাকার বাইরের সমাবেশে উনি বগুড়াতে না উত্তরাঞ্চলে ঘোষণা দিলেন, 7টা জেলা সম্ভবত। নির্বাচন কমিশন থেকে ওনাকে বলা হলো যে এটা করা যাবে না, করলে উনি কিন্তু এটার প্রতি সম্মান দেখিয়ে কিন্তু এটা উইথড্র করে নিলেন। আমি জানি ফরিদপুরে মানে একটা জেনজি আইসিটি অমুক তমুক নাম দিয়ে একটা বড় একটা যুব সমাবেশের আয়োজন করা হয়েছিল।
নির্বাচন কমিশন, এবং সেখানে সব নন পলিটিক্যাল লোকরা, কিন্তু তারা পলিটিক্যাল পার্টির নেতাদের সন্তান, কিন্তু সেলিব্রিটি, তাদেরকে দিয়ে এখানে কনসার্ট এগুলোর একটা আয়োজন করা হয়েছিল। পরে নির্বাচন কমিশন থেকে বলার পরে এটা তারা উইথড্র করেছে। এখন ধরেন আপনি এগুলো তো একটা পাবলিক ইভেন্ট যেখানে আপনার ইয়াং জেনারেশন যাবে, কিন্তু যখন ওয়াজ হবে, যখন হচ্ছে আপনার নানা ধরনের ধর্মীয় আবরণে একটা অনুষ্ঠান হবে, তখন নির্বাচন কমিশনের জন্য কিন্তু একটা বিপদ হয়ে যায়। তখন এটা বলতে গেলে তখন এটা হয়ে যায় যে আসলে ধর্মীয় কাজে বাধা দেওয়া হচ্ছে কিনা। তো ফলে আমার মনে হয় যে এটা দ্বিপাক্ষিক একটা ব্যাপার। রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে তারা এখনো নিয়ম ভাঙবে, ওয়াজের অনুষ্ঠানে জামাত বা বিএনপির প্রার্থীরা না গেলেই হয় না, সেটাই আমি বলছি যে না, জিনিসটা তো না গেলে হয়নি কি, ওনারাই তো আয়োজনগুলো করাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড। সো ওনারা আয়োজন করে ওনাদেরকে ডাকাচ্ছেন, ডেকে গিয়ে তারপর উনি ভালো মানুষ এটা বলছেন, ফলে এটা তো সাম এক্সটেন্ড এটা একটা ভোটের প্রচার। তো ফলে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো যদি আসলে নিজেরা মনে করেন যে হ্যাঁ তারা এইভাবে মানে পাশ কাটিয়ে নির্বাচনী আইনের নানা ধরনের ব্যত্যয় ঘটিয়ে প্রচারণা চালাবেন, দিন শেষে এটা ভোটাররা এবং মানে রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে রাষ্ট্রযন্ত্র, এটাকে ভালো মতো নেবে না, এবং এইটা তাদের আসলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ক্যারিয়ারে আমি মনে করি যে প্রভাব ফেলবে। ফলে এটা তাদের সাবধান হওয়া উচিত। মানে তাদের আসলে লোভটা থাকা উচিত মানুষের মন জয় করার জন্য, মানুষকে বিরক্ত করে বড় সমাবেশের আয়োজন করে, কনসার্টের আয়োজন করে ভোট চেয়ে ওইভাবে ভোট আসেও না, বরং এটা তার ঘনিষ্ঠ কিছু নেতাকর্মীরা থাকে, তাদের কিছু আয় উপার্জনের ব্যবস্থা হয়। সো ওই ঘনিষ্ঠ নেতাকর্মীর আয় উপার্জনের ব্যবস্থা করতে গিয়ে তার নিজের ভোটারদের কাছে সে একটা নেতিবাচক ক্যারেক্টার হিসেবে উপস্থাপিত হয়। তো আমার মনে হয় যে এইটা তারা সাবধান হবেন, ডেফিনেটলি এটা তাদের জন্য এটা ভালো হবে। খাজা মাইনুদ্দিন, আচরণবিধি ভাঙার এত অভিযোগ প্রতিদিন জমা পড়ছে যে ইসি কি আদৌ এই অভিযোগ তদন্ত বা নিষ্পত্তি করার প্রশাসনিক সক্ষমতা রাখে কিনা, এই প্রশ্ন উঠছে। আর শোকজ এবং অন্যান্য সামান্য জরিমানার বাইরে কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা ইসির হাতে আছে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। অনেকে বলছেন যে শোকজের এখতিয়ার নিয়ে প্রার্থীরাই প্রশ্ন তুলছেন অনেক সময়। এটা আরেক মুসিবত, প্রার্থী নিজেই প্রশ্ন তুলছেন আপনি কেন শোকজ করছেন, আপনি শোকজ করতে পারেন না। আসলে প্রকৃতপক্ষে প্রায় সব দলই কিন্তু এই আচরণবিধি ভাঙছে। কোনো দল না, বিএনপি বেশি ভাঙছে, জামাত বেশি কম ভাঙছে, বা এনসিপি এরকম না, কিন্তু সবাই যার যার সুযোগ মতো ভাঙার চেষ্টা করছে। এখন প্রশ্নটা যেটা হলো, তাহলে কি হলো যে এই যে আচরণবিধি, এটা কি বাস্তবে নিয়ন্ত্রক কোনো দলিল নয়, নাকি শুধুই আনুষ্ঠানিকতা? যেহেতু আমরা বহু বছর পরে একটা ভালো নির্বাচনের আশা করছি এবং গত 1.5 বছরে পাওয়ার কনসলিডেশনের সংগ্রামটাই বেশি ছিল, আমার মনে হয় এখানেও রাজনৈতিক কর্তৃপক্ষ বা রাজনৈতিক দলগুলো বা প্রার্থীদের একটা সহযোগিতার ব্যাপার ছিল। সহযোগিতা কীরকম, যে আমি একটা ছোটো গল্প বলি। ওই যে কাঠমিস্ত্রি ঘরের চালে, টিনের ঘরের চালে উঠেছে, সে হঠাৎ পড়ে গেছে, তো বাড়িওয়ালা দৌড়ে বলে যে মিস্ত্রি সাহেব ব্যথা পেলেন, বললেন আমি এভাবে নামি। তো এখন আমাদের দলগুলোর আচরণবিধি ভঙ্গটাই মিস্ত্রির ঘরের চাল থেকে নামার মতো অবস্থা হয়ে গেছে। না, আমরা তো এভাবেই অনেকে বলে যে ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠীর প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি কি সমানভাবে দৃশ্যমান হচ্ছে কিনা, এই প্রশ্ন ওঠে। এবং একই প্রশ্নটা আরেকটা ওঠে যে সবাই বিধি ভাঙছে, এই যুক্তি কি আচরণবিধিকে আসলে পুরোপুরি অকার্যকর করে দিচ্ছেন, যেটা আপনি বললেন যে ওই যে আমি এমনিই নামি, এই এমনি নামতে গিয়ে টোটাল আচরণবিধিটাই ভঙ্গ হয়ে যাচ্ছে, এটা তো অকার্যকর হয়ে যাচ্ছে। এখানে কার্যকর হতো যদি এটা পলিটিক্যাল ডায়ালগের সুযোগ থাকতো। শুধু ইসি একা পারবে এটাও মনে করার কারণ নাই। বড় গ্যাপ বোধ না, হ্যাঁ, এটা গ্যাপ আছে। রাজনৈতিক দলগুলো পরস্পর বসছে না, এটা বসা উচিত ছিল। এবং আচরণবিধি সমাজেরও তো দায়িত্ব ছিল তাদেরকে বসানো। নাগরিক সমাজ আমরা আরেক চিজ, নাগরিক, আমরা ওই নাগরিক সমাজের কথা বলছি না। ধরেন এলাকা ভিত্তিক নানা ধরনের যুব সংগঠন আছে, তো তারা তো তাদের সবগুলো এমপি ক্যান্ডিডেটকে নিয়ে বসাতে পারতো, ডায়ালগের আয়োজন করতো। ডায়ালগ হইলে অনেক জিনিস রিলিজ হয়ে যায় এবং অনেক জিনিস জবাবদিহিতার মধ্যে আসে। এখানে সীমাবদ্ধতা তৈরি হয়েছে ইফতেখার মাহমুদ, যে নাগরিক সমাজও একদম দলীয় ছাপ্পা মারা। শুধু দলীয় না, ওরা তো আসলে মানে আপনার ডোনার ফান্ডেড এবং হচ্ছে যে এক ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলোর যে এজেন্ডা নির্ভর হয়ে থাকে। ফলে একটা জিনিস আপনি যেটা প্রশ্ন করছিলেন যে বিধিভঙ্গের কোনো প্রতিযোগিতা শুরু হয়েছে কিনা, আমি এটাকে বলবো যে আসলে এত জিনিসটা মনে হয় এত তীব্র না, কিন্তু হ্যাঁ বিধিভঙ্গ হচ্ছে। বিধিভঙ্গ হওয়ার ব্যাপারে নির্বাচন কমিশনের উচিত হচ্ছে সাবধান হওয়া। কিন্তু আমরা বাংলাদেশের নির্বাচনকে যদি এত ইউরোপীয় বা পশ্চিমা হাই স্ট্যান্ডার্ডের আলোকে দেখতে যাই, তাহলে বাংলাদেশের গিভেন সিচুয়েশন, এখানকার মানুষের যে সংস্কৃতি চর্চা, দীর্ঘ 15-16 বছরের তার যে নিয়ম ভঙ্গের যে একটা সার্বজনীন কালচার, সেই কালচারের মধ্যে থেকে হঠাৎ করে আপনি 1-1.5 বছরে তার এই পরিবর্তনটা
আমরা আসলে একটু ইফতেখার তার প্রতি মাহমুদ, ওভার আপনাকে আরেকটা এক্সপেকটেশন জিনিস- চাপিয়ে দেওয়া কিনা। ইফতেখার মাহমুদ, আপনি একজন অনলাইন পোর্টালের সম্পাদক, জি অনলাইন নিউজ পোর্টালের, আপনার এই জগৎটা আপনার বেশি জানা, কোম্পানি সবসময় আপনি একটা নাড়াচাড়া করেন। এই যে ডিজিটাল ও অনলাইন প্রচার এবং অপপ্রচার নিয়ন্ত্রণে ইসি কি পুরোপুরি অসহায়? আমাদের যে এই যে আপনার পলিটিক্যাল প্রচারের যে ল্যান্ডস্কেপ যে একটা বড় চেঞ্জ আসছে, অনেক অনেক আমার মনে হয় যে বিশাল। এই চেঞ্জটা তারা কল্পনাও করতে পারতেছে না। কিন্তু তাদের তো মাথায় রাখা উচিত যে যুক্তরাষ্ট্রের মতো দেশের ইলেকশনে জি। রাশিয়ান যে Hacking. আপনার হ্যাকিং হুম, বড় ভূমিকা রেখেছে। হুম, হুম। লাস্ট পৃথিবীতে যে কয়টা বড় নির্বাচন হয়েছে প্রতিটা জায়গায় কিন্তু আপনার ডিসইনফরমেশন, মিসইনফরমেশন আপনার Dominate গুরুত্বপূর্ণ করেছে। ভূমিকা রেখেছে। নিঃসন্দেহে। 2026 সালের জন্য পৃথিবীতে হুম, হুম। বলা হচ্ছে এই বছরে যত নির্বাচন হবে, এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে হবে হচ্ছে ডিসইনফরমেশন। হুম। এখন ধরেন এটা আপনি হয়তো অনভ্যস্ত ছিলেন, জানেন না, বুঝেন না, তো আপনি দুনিয়া দেখেন নাই, সেটাই আপনি স্বাভাবিক। পৃথিবী জানেন না, হুম, হুম। পৃথিবীর কোথায় কি ঘটছে আপনি দেখেন না। আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে ইসিকে এবং সরকারকে কিন্তু গত বছর থেকে এই জিনিসগুলো বলা হয়েছে বিভিন্ন হুম। ফোরামে, যে ডিসইনফরমেশন একটা বড় ক্রাইসিস হবে। আমি দলীয়ভাবে, আপনি এক দল করেন, আমি এক দল করি, সরাসরি আপনাকে গালি দেবো না, কিন্তু আমি আন্ডারগ্রাউন্ড বাহিনী দিয়ে আপনাকে গালি বট দেবো। বাহিনী যেটাকে বলে। হ্যাঁ, বট বাহিনী বলে যেগুলো। এগুলো কিন্তু বলা হয়েছে, জি, জি। সুতরাং ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। যেটা বলছিলেন। যে মানে বিশেষত বট বাহিনী জি জি। যেটা দেশের বাইরে থেকে পরিচালিত হয়, আপনারা হুম। জানেন যে তুরস্ক, দুবাই, থাইল্যান্ড, হ্যাঁ, ইন্ডিয়া, এই সমস্ত জায়গা থেকে, ইভেন ইউরোপ, আমেরিকা থেকে, সামনে মানে এর আগে পতিত যে ফ্যাসিবাদী যে শক্তিটা আছে, হ্যাঁ, আওয়ামী লীগ, তাদের বিশাল বাহিনী যেটা না, 126 সেটা তো কোটি রয়েছে, টাকার- আরেকটা কিন্তু রয়েছে, সেটা হলো ধরুন বিএনপির কেউ বিএনপির পক্ষে হয়ে যেটা করছে, মিস ইনফরমেশন দিচ্ছে, আবার জামাতের পক্ষে হ্যাঁ, হয়ে সেটা আমি দিচ্ছে। বলছি যে সেটা কিন্তু একটা ঝামেলা। যাদের ওয়েল স্টাবলিশড সিস্টেম আছে জি জি। অপপ্রচারের, এবং অনেক ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী প্রচারের অংশের জন্য যে বাহিনী তৈরি করা হয়েছিল, সেইগুলো কিন্তু এখন কনভার্টেড হয়ে ইলেকশনকে সামনে রেখে দুই ভাগে ভাগ হয়ে গেছে। দুই ভাগে ভাগ হয়ে বট বাহিনীতে পরিণত হয়েছে। Right. এখন এই যে নানা মাত্রিক যে অপপ্রচার, ডিসইনফরমেশন, এইটা আমি মনে করি যে নির্বাচন কমিশনের, যদি আমি বলবো যে সবচেয়ে বড় দুর্বলতা কিছু থেকে থাকে, তাহলে আমি বলবো যে সবচেয়ে বড় শত্রু সম্পর্কে তাদের একদমই অজ্ঞতা। সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে একটা ডিসইনফরমেশন জি জি। ডিল করার একটা প্রতিষ্ঠান, ফ্যাক্ট চেকিং এর একটা সংগঠন রয়েছে, পিএবির একটা আছে, এটার বাইরে ডিসমিস ল্যাব, আরো ফ্যাক্ট ওয়াচ সব ব্যক্তিগত চারটা পর্যায়ে ব্যক্তিগত প্রতিষ্ঠান পর্যায়ে রয়েছে। আছে। বট বাহিনীর সংখ্যা কয়েক কোটি, হুম, হুম। ফ্যাক্ট চেকারের সংখ্যা সর্বসাকুল্যে 100, 100 হবে না বোধহয় বাংলাদেশে। আমার ধারণা 100 হবে। 100 হবে না। তাহলে এই যে ইলেকশনকে কেন্দ্র করে ধরেন প্রায় 2-3 কোটি বট বাহিনী অ্যাক্টিভ হয়ে উঠবে। হুম। এদেরকে মানে আপনি সঠিক তথ্যটা আপনি ক্ল্যারিফাই করার জায়গাটাও বলার জন্য যে এখানে কিন্তু আমাদের আরেকটা- প্রস্তুতি আছে এখানে কিনা, কিন্তু তাই তো? আরেকটা ঝামেলাও আছে। এই যে সাংবাদিকতা ফটো কার্ড বলে একটা জিনিস চালু হয়েছে, জি, জি। আপনার বক্তব্য আংশিক দিয়ে জি, ফটো কার্ড চালু ফটো করে কার্ড দেওয়া। এবং কাটারিল, হ্যাঁ, এবং এটা তো যেটাকে আমরা বলছি যে শর্টস হ্যাঁ, শর্টস শর্টস এন্ড রিল। রিল। শর্টস এবং রিল মানে আপনি আমারে বললেন যে ও আমাকে একটা গালি বললেন যে ও আমাকে এই গালিটা দিচ্ছে। বাংলাদেশের মানুষের অদ্ভুত একটা সাইকোলজি, যেটা ওইটুকু রিলস ধরে এবং রাখবে। শর্টের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। নাও ধরে রাখা তো দূরের ব্যাপার, ওই কাটা অংশটা দেখে সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আনে এই লোকটা খারাপ। জি জি। তারপরে সিদ্ধান্ত বাজে হয় ওর বিরুদ্ধে প্রতিরোধে নামতে হবে, তারপরে পরে সিদ্ধান্ত ওর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে, তারপর ওর ফাঁসি চাওয়া শুরু করবে কিছুক্ষণ পরে। এক্স্যাক্টলি বাস্তবে পুরো ঘটনাটা কি ঘটেছে, জি। এই জিনিসটা শেষ পর্যন্ত যখন পুরো জিনিসটা সামনে আসে, তখন সে আবার আরেকটা ইস্যুতে নিজেকে ডাইভার্ট করে ফেলে, ওইটার দিকে সে তাকায়ও না। হুম। তো ফলে এই যে ধরেন আমি বলবো যে এক ধরনের মানে কাটা রিল, শর্টস, জি। কার্ড, বট অ্যাটাক, এই যে বহুমাত্রিক, নির্বাচন কমিশনকেই তো মানে উড়াই দিতে পারে হ্যাঁ। এই 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 বাহিনী। ফলে নির্বাচন কমিশন তার নিজের সুরক্ষার জন্য হইলেও আসলে তার এই ধরনের ডিসইনফরমেশন, মিসইনফরমেশনের ব্যাপারে তার যথেষ্ট একটা প্রস্তুতি জি। নেওয়াটা দরকার ছিল, যেটা একদমই আমরা দেখছি না। কাজা মাইনুদ্দিন, এই যে আমরা নানান ধরনের আলোচনাটা করলাম নির্বাচনকে কেন্দ্র করে, এখন প্রশ্নটা হলো যে বিধি ভাঙ্গার কথা আসছে, এটা হলো মূল আলোচনা ছিল আমাদের, যে কে বিধি আসলে ভাঙছে বা নিয়ম মানছে না। আসলে কে বিধি ভাঙছে এটা একটা প্রশ্ন হতে পারে এই বাস্তবতায়। আবার আরেকটা প্রশ্ন এটাও আসতে পারে যে এই নির্বাচন কি আদৌ বিধির ভেতরে রাখা সম্ভব হচ্ছে? আমি পুরোনো কথায় ফিরে যাব যে নির্বাচন অবশ্যই একটা রুলস অফ দ্য গেম থাকতে হবে, নাহলে তো সে ইলেকশন হবে না, মারামারি হবে, গন্ডগোল হবে, কেউ রেজাল্ট মানবে না, আগের অবস্থায় হবে। এবং স্টেক হোল্ডার যারা, বিশেষ করে জি। কন্টেস্টিং পার্টিস, তাদের মধ্যে আগামীতে ডায়ালগ লাগবে,
এই যে কোড অফ কন্ডাক্ট যেটা ইলেকশন কমিশন আছে, আমার মনে হয় এটার সাথে প্লাস হতে হবে যে স্টেক হোল্ডাররা বসে ঠিক করবে যে ভাই আমি এই রুলস অফ দ্য গেম মানবো, আমরা সকলে এই রুলস অফ দ্য গেমের ভিত্তিতে আরপিও তো রয়েছে, সমস্যা নেই তো, একদম মানে সে কন্ট্রাক্ট তো ক্যান্ডিডেট হয়েছে আরপিও মেনেই তো। না, সেগুলো হয়েছে, কিন্তু আমি রুরো কথা বলি, কিতাবের কথা কিতাবই থেকে যায় অনেক সময়। এখন আপনার কিছু প্র্যাগমেটিক স্টেপ নেওয়া দরকার হয়, সেটা হচ্ছে যে স্টেক হোল্ডাররা বসে যদি বলতো যে আরপিও আমি মানবো, কোড অফ কন্ডাক্ট মানবো, ঠিক আছে আমরা এই জায়গায় অ্যাগ্রি করবো, তার মধ্যে কিন্তু ডিসইনফরমেশনের ব্যাপারে এগুলো সব আরপিওতে কভার করবে না, যেহেতু ডিসইনফরমেশন নিউ ফেনোমেনা। আমি একটা ইনভেস্টিগেশনের পার্ট জেনেছি, যেহেতু আমি ডিটেল বলতে পারবো না, উচিত হবে না আমার পক্ষে বলা, কিন্তু আমি ফাইন্ডিংসটা বলতে পারবো। সেটা হচ্ছে যে 2-3টা ইনসিডেন্ট সাম্প্রতিক সময়ের, এগুলো ইনভেস্টিগেট করা হয়েছে থ্রু এ সফটওয়্যার। এটার উৎস পাওয়া গেছে শেষ পর্যন্ত এটা আসলে ড্রাইভ করে মাত্র 150 থেকে 200 মানুষ, যেটা 50-60 লাখে টার্ন করে ডিসইনফরমেশন, ওটা আসলে ড্রাইভ করে খুব বেশি লোক না। এটা যদি গভর্নমেন্টের সফিস্টিকেটেড সফটওয়্যার ইউজ করে এগুলো কিন্তু আইডেন্টিফাই করে ব্যবস্থা নেওয়া সম্ভব। এটা মোটামুটি জটিল কোনো কাজ না, আমি একটা ধারণা দিলাম। মানে না জানলে জিনিসটা অনেক বড়, বড় আর জানলে কিন্তু ছোট। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন খাজা মাইনুদ্দিন, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন ইফতেখার মাহমুদ, ঢাকা স্ট্রিমের সম্পাদক। আমরা তিনজনই এখানে গণমাধ্যম কর্মী এবং মোটামুটি এখন আমরা সিনিয়র পর্যায়ে চলে গেছি এবং সবাই খুব অল্প বয়স থেকেই এই পেশার সঙ্গে জড়িয়ে আছি এবং তিনজনই রিপোর্টার হিসাবে কর্মজীবন শুরু, পরে এক একজন এক এক দায়িত্ব গিয়েছি। এই কথাগুলি বলছি এই কারণে যে সম্প্রতি মিডিয়া একটি উল্লেখ করার মতো ঘটনা ঘটে গেছে মিডিয়াতে। মিডিয়া না বলে আসলে যদি আমরা বলি যে সাংবাদিকদের মধ্যে বললে একটু ভালো হয়। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ঢাকার 2টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীর পক্ষে মোট 99 জন সাংবাদিক নিয়ে কমিটি হয়েছে। আসলে এটা হওয়ার পর থেকেই নানান মহলে আলোচনা শুরু হয়েছে এবং একজন আবার 99 জনের মধ্যে একজন আবার বলছেন যে তার অজান্তে এই নামটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, উনি সেটা জানেন না। আবার একজন প্রার্থী বলেছেন যে এখনো মিডিয়া সেলের তালিকা চূড়ান্ত হয়নি, মানে আরও যুগ হতে পারে। এবং আমরা দেখেছি যারা যুগ ওই মিডিয়া সেলের ভিতরে নাম ঢোকানোর জন্য অনেকে আবার চেষ্টাও করছেন, এই খবর আমাদের কাছে আছে। মানে এটা টোটালটা একটা রীতিমতো তুগলকি কাণ্ড মনে হচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মন্তব্য করেছেন যে দিস ইজ রিমার্কেবল, আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছেন। সম্ভবত এটা আনপ্রেসিডেন্টও, এটা আওয়ামী আমলে বোধহয় ঘটেনি, পৃথিবীর কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। মন্তব্যকারী ব্যক্তি আপনারা দুজন চিনবেন, যদি নামটা বলেন, নামটা বলছি না। উনি ব্যক্তিগতভাবে একসময় সাংবাদিকতা করতেন এই দেশে, এখন বাইরে থাকেন, বিশ্ববিদ্যালয়ে পড়ান। এই যে ঘটনাগুলো ঘটছে মিডিয়া কেন্দ্রিক, সাংবাদিকরা একটা দলীয় প্রচারের মিডিয়া সেলে থাকবে, উনি আবার একটা হাউজে কাজও করবেন। এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি দীর্ঘদিনে একটা অবক্ষয়ের রূপ আমরা দেখছি? এটা প্রথমত আওয়ামী আমলের ঘটনা, এটা আমি কন্টেস্ট করে নিই। 2015 সনে একটা ইলেকশন হয়েছিল, ঢাকার 2 সিটি কর্পোরেশনে 2টি জোচ্চোরে নির্বাচন হয়েছিল। উত্তরের নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন আনিসুল হক। ওই যে নির্বাচনে তিনি এই কারচুপিকে বলেছিলেন খেলতে গেলে ফাউল হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা। সেই নির্বাচনে ইফতেখার, আমি কলিগ ছিলাম সে সময়, আমাদের পরিচিত জনেরা সেই আনিসুল হকের কমিটিতে ছিলেন। সুতরাং নতুন কোনো ঘটনা, যে হাউসে ছিলেন সেই হাউসের এক সাংবাদিক নিজেই ছিলেন, একেবারে সবাই চিনবেন নাম বলার, আমি জানি। হ্যাঁ, সুতরাং এটা নতুন কোনো বাস্তবতা না। আর একটা হচ্ছে যে মরহুম SM আলী, ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক, উনি বলেছিলেন রিপোর্টারদের উদ্দেশ্যে যে আপনারা পলিটিশিয়ানদের সাথে মিট করলে বা হাউজে ফিরে এসে বলেন অমুক ভাই তমুক ভাই,
when you are finished, যখন আপনি ভাই বললেন অমুক ভাই তমুক ভাই বললেন, আপনার জার্নালিস্টিক স্ট্যান্ডিংটা আর থাকে না। আপনি খাতির টাতির করবেন, ঠিক আছে, নিউজ লাগবে, সোর্স বানাবেন, কিন্তু একটা ব্যারিয়ার থাকা দরকার। আপনি ব্যারিয়ার যখন ভেঙে ফেলেন তখন আপনি তার শিষ্য হয়ে যান। আচ্ছা, সেজন্য এই দীর্ঘদিনে এই সমস্যাটা হয়েছে। 93-তে ইউনিয়ন ভেঙে গেছে, আওয়ামী লীগ বিএনপি দুই ভাগ ইউনিয়ন ভাগ হয়েছে, ওইটা একটা স্প্লিট হয়েছে। 2 নম্বর হচ্ছে হাউসগুলো, মানে টেলিভিশন হোক পত্রিকা হোক, একটা দুঃখজনক কাণ্ড করেছে। এটা খুব ডেলিভারেট ভুল করেছে অধিকাংশ হাউস, আমি সবটা হাউস বলবো না। সেটা হচ্ছে যে বিএনপি পলিটিক্যাল পার্টি হিসেবে বিট বা আওয়ামী লীগ পার্টি হিসেবে বিটে তাদেরকেই পাঠানো হয়েছে, তারা পার্টির কর্মীর মতো হয়ে গেছে। আমি সবার কথা বলছি না, মানে অধিকাংশ। এটা এখানে একটা যোগ করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে আমরা যারা চাইনি কিন্তু আপনারা সেটা হতে চান, মানে কর্মী হতে চান। সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন, মানে আপনারা যদি আমাদের পকেটে গিয়ে লাভ দিয়ে গিয়ে বসে থাকেন আমরা কি করব? জি, হ্যাঁ, এটা একটা হয়েছে, ফলে ওইটার একটা দীর্ঘদিনের ইম্প্যাক্ট পড়েছে। আর একটা হচ্ছে, যেহেতু অনেকগুলো হাউস 17 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে, এটা তো জানা কথা, এটা তো স্বীকার করতে আমাদের বাধে না। যেহেতু ওই দিকে দালালি করেছেন, এখন তো আপনার ক্ষতিপূরণ করতে হবে। তো ফলে ক্ষতিপূরণ হচ্ছে যে আপনার রিপোর্টারকে তদবির করে ওই কমিটিতে রাখা, বা যাতে আপনার হাউস সরকার বা সম্ভাব্য শক্তিশালী রাজনৈতিক দলের নেক নজরে থাকে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করা। সাংবাদিকতার থাকলো কোথায়? সাংবাদিকতা তো ছিল না, এবং এটা তো সাংবাদিকতার কোনো প্রিন্সিপালের মধ্যে পড়ে না। আপনি তো কোনো ফর্মেও পড়ে না, না, কোনো ফর্মে পড়ে না। ইফতেখার মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করে ওই ব্যক্তি আরও কিছু কথা বলেছেন যে একটা সমাজ কতটা পচে গেলে একটা বিটের সব সাংবাদিক, বিদ্যমান সব মিডিয়া হাউসের প্রতিনিধিরা সেই বিটের সংবাদের প্রধান ব্যক্তি নির্বাচনী টিমের মেম্বার হতে পারে। এখানে একটা প্রশ্ন আসছে যে এর সাথে তো কনফ্লিক্ট এবং ইন্টারেস্ট আর কি হতে পারে, তাই না? উনি আর একটা মন্তব্য করেছেন যে এদের করা কোনো রিপোর্ট পৃথিবীর কোনো পত্রিকা বোধহয় অবজেক্টিভ রিপোর্ট হিসেবে গ্রহণ করবে না। এখন আমরা জানি যে সাংবাদিকদের মূল কাজটা হলো ক্ষমতাধরদের প্রশ্ন করা। এখন যদি আমরা তাদের সহযোগী হয়ে উঠি, তাহলে সমাজ কি চাইবে, এটা একটা প্রশ্ন। আপনারা দেখেন এই ধরনের ঘটনা যে ঘটছে সমাজে, এই নিয়ে কিন্তু সমাজের লিডারশিপ, সেটা রাজনৈতিক বলুন বা সামাজিক যেভাবেই বলুন না কেন, কারো কোনো রা নেই, কেউ কোনো কথা বলছেন না। এবং বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, সাংবাদিক নেতৃত্ব কেউ কোনো মুখ খুলছে না বিষয়টা নিয়ে, যে এই মিডিয়াতে এই ধরনের ঘটনা ঘটবে কেন। কি বলবেন? জি, প্রথমত হচ্ছে যে আসলে আপনি যদি বাংলাদেশের গণমাধ্যমের 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতি দেখেন, বাংলাদেশে অনেক 5ই আগস্টের আগের পরিস্থিতি দেখেন, আমরা এটা ফার্স্ট হ্যান্ড জানি, বাংলাদেশের অনেক গণমাধ্যমের সাংবাদিকদের কাজই ছিল বা এখনো আছে মালিকের নানা ধরনের স্বার্থ দেখা। মালিকের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোন থাকে, ওইটাকে আবার রিনিউ করার ব্যাপারে হেল্প করা, মালিক যদি ইলেকশন করতে চায় তার মনোনয়ন নিশ্চিত করা, জমি কিনলে সেটার প্রোটেকশনের ব্যবস্থা করা, সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের ফাইলগুলো ছোটানো, সে বিদ্যুৎ বিল দিবে না, গ্যাসের বিল দিবে না, সেটাকে মাফ করে দিয়ে অল্প টাকায় ওইটাকে ফয়সালা করা, তাকে পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থা করে দেওয়া, হেন কোনো ব্যবসায়িক কাজ নাই সে সাংবাদিককে দিয়ে করায় না। তো ফলে যেটা হয়েছে যে এইটা একটা বাংলাদেশের যারা বিশেষত বেসরকারি টিভি চ্যানেলগুলোর মধ্যে এটা প্রবলভাবে আছে। আই এম সরি টু সে এভাবে বলার জন্য, হয়তো নিশ্চয়ই ব্যতিক্রমও আছে, এটা একটা চর্চা হিসেবে আছে। এবং তার কাছে ক্যামেরা, অন্য রিপোর্টাররা ইনভেস্টিগেশন করতে চাইলে, ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে চাইলে সে ক্যামেরা পায় না, সময় পায় না। কিন্তু ওই রিপোর্টার, যেটা অনেকে দুষ্টামি করে বলে আই লাভ ইউ জার্নালিজম, তো ওগুলো যেটা বেসিক্যালি পজিটিভ কাভারেজ দেওয়া, বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি ব্যক্তি, মন্ত্রী, তাদেরকে দেওয়া হয়, সেটা সে দ্রুত পেয়ে যায়। ফলে এই চর্চাটা আসলে একটা ইনবিল্ড প্রসেস আকারে বাংলাদেশের গণমাধ্যমে ডেভেলপ করেছে। ওইটারই একটা অপোজিট বাইনারি প্রসেস হিসেবে বিএনপিপন্থী সাংবাদিকরাও এখন একই কাজটা করছে। এবং তারাও আসলে এই যে সামনে বিএনপি যদি ক্ষমতায় আসে, যেটা সবাই ধারণা করছে, তাহলে তারাও আসলে তাদের হাউসের পক্ষে আসলে ওই কাজটাই করবে। এবং করার জন্য তাদেরকে হাউসগুলো সচেতনভাবে তাদেরকে ওইখানে আসলে ইনস্টলেশন করতেছে, যাতে পরবর্তীতে ওই যে কাজগুলো আওয়ামী লীগের আমলে আওয়ামীপন্থী সাংবাদিকরা করতো, সেই কাজগুলো যাতে বিএনপিপন্থী সাংবাদিকরা করে। এবং অনেক সাংবাদিক তো খুবই জুনিয়র সাংবাদিক গিয়ে টিভি চ্যানেল, পত্রিকার বড় বড় পোস্টে বসে পড়ছে শুধুমাত্র বিএনপি বিট করার কারণে। এবং যারা এতদিন যাবৎ খুবই দুর্বল অবস্থায় ছিল, নানাভাবে নিপীড়িত অবস্থায়ও ছিল, তো তাদের চেহারাও কিন্তু বদলে যাচ্ছে। তো ফলে এগুলো একটা, আমি বলবো যে বাংলাদেশের গণমাধ্যম এবং সাংবাদিকরা কুৎসিত কদর্য চেহারা,
এইখান থেকে যদি বের না হওয়া যায়, বাংলাদেশের সাংবাদিকতার ভবিষ্যৎ যেরকম অন্ধকার ছিল, ভবিষ্যতে ওই রকম অন্ধকারই থাকবে। যে একটা প্রশ্ন মানে আমরা তো অনেকদিন ধরে মিডিয়াতে আছি, ধরুন একজন লোক জামাতের বিট করলেন বা বিএনপির বিট করলেন, ধরুন আপনার সম্পাদক, জি। আপনার সম্পাদক ধরেন, আপনার সম্পাদক কি? এখন উনি যদি এরকম একটা মিডিয়া সেলের, দলীয় মিডিয়া সেলের সদস্য হন, জি, তাকে আপনার অফিসে রাখা উচিত? প্রশ্নই আসে না। একটা গেল, ওকে। আর একটা বিষয় হলো, সবচেয়ে বড় কথা হলো যে তাকে কি আসলে নির্বাচনে কাভারেজে রাখা উচিত? যদি কমপ্লিটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সাংবাদিকতার বেসিকটাই তো সে অবজেক্টিভিটি, ওইটাই তো সে হারাইলো। সে তো ইভেন, আমি তো মনে করি যে সাংবাদিকদের, ইভেন এটা আমাদের হাউসে, আমরা ঢাকা স্ট্রিমে এটা আমরা শুরু করতে যাচ্ছি, কোনো সাংবাদিক যদি তার ফেসবুক পেজেও কোনো প্রার্থী, দল, প্রতীকের পক্ষে জি, যদি সে ডাইরেক্ট তার অবস্থান ডিক্লেয়ার করে, সে তো সাংবাদিকতা করার যোগ্যতাই রাখে না। রাইট। হ্যাঁ, ইউরোপ আমেরিকায় আমরা জানি যে কোনো একটা গণমাধ্যম ইলেকশনের ঠিক আগে দিয়ে কোনো একটা দলের পক্ষে অনেক সময় সাংবাদিক মিটিং করে সিদ্ধান্ত নেয়। মিটিং করে সিদ্ধান্ত নেয়। পত্রিকার হ্যাঁ, ডিক্লেয়ার্ড পজিশন, সেটা পত্রিকার ডিক্লেয়ার পজিশন, কিন্তু পত্রিকা ডিক্লেয়ার করলো না, কিন্তু সাংবাদিক নিজে নিজে তার পজিশন অবস্থান নিয়ে ডিক্লেয়ার নিল। করলো, তাহলে তো তাকে ওই পত্রিকায় রাখার কোনো সুযোগ নাই। সেটাই। আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন খাজা মাইনুদ্দিন, সেটা হলো যে আপনি লক্ষ্য করেছেন যে তারেক রহমানের কোনো সমালোচনা যদি কেউ করেন মিডিয়াতে, তাহলে কিছু সাংবাদিক তার পক্ষে নেমে যায়। একই চেহারা রয়েছে ডক্টর শফিকের ব্যাপারে। তার ব্যাপারে আপনি কোনো সমালোচনা বা তার কোনো কাজের সমালোচনা, ব্যক্তি নয়, কাজের সমালোচনা করেন, দেখবেন আবার একটা গ্রুপ আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এবং এরা সাংবাদিক। এতদিন কোথায় ছিল টাইপের। হ্যাঁ, এখন প্রশ্নটা যেটা হলো, এই যে সাংবাদিকরা রাজনৈতিক দলের নেতাদেরকে পক্ষে দাঁড়িয়ে যান এবং তারা ডাল হয়ে দাঁড়ান, তাহলে আর কি থাকলো? সে তো একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, নট জার্নালিস্ট। না, এখন যেটা হয়েছে, সাংবাদিকতা যেহেতু ছিল না, পেশার 12টা বেজেছে, একই সাথে কিন্তু ইন্ডাস্ট্রিরও 12টা বেজেছে। যেমন হাউসগুলো যে ক্রাইসিসে পড়ছে, আর থেকে অন্যান্য সার্কুলেশন পড়ে গেছে, টেলিভিশনের ভিউয়ার কমে গেছে, এটা কিন্তু ওই সাংবাদিকতার আউটকাম। কোনো সন্দেহ নাই। এখন আপনার ক্রেডিবিলিটি যখন, সারা পৃথিবীতে গবেষণা আছে, নতুন করে গবেষণা করার দরকার নেই। পত্রিকার সার্কুলেশন বা টেলিভিশনের ভিউয়ারশিপ যখন বাড়ে, সে যখন প্রো পিপল থাকে, সত্য ন্যায়নিষ্ঠ থাকে, তখন বাড়ে, তার সাথে ক্রেডিবিলিটি বাড়ে, তার সাথে রেভিনিউ বাড়ে। যখন ক্রেডিবিলিটি, সত্য ন্যায়নিষ্ঠতা কমে, ক্রেডিবিলিটি কমে, আয় রোজগারও কমে। সেটাই বাংলাদেশে হয়েছে, এবং এটার এসেনশিয়াল একটা রিয়াকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে কি সাংবাদিক ও রাজনৈতিক কর্মীর মধ্যে পার্থক্যটা বাংলাদেশে মুছে যাচ্ছে? না, জনগণ কিন্তু বিচার করে ফেলছে, ফলে এই সমস্ত মিডিয়ার কোনো ক্রেডিবিলিটি থাকছে না। আমার ধারণা যে বাংলাদেশের মিডিয়া, এই সাংবাদিকদের তারা ইরেজড হয়ে যাবে, ইতিহাস এগুলো টিকে না। হয়তো ফ্ল্যাট বানাবে, ঢাকায় বাড়ি করবে, গাড়ি করবে, এগুলো সেটা করবে, তো লোকে ডাকাতি করেও করে। ডাকাতি করে করে। সুতরাং তখন তারা সাংবাদিক বলতে পারবে না। দেখেন, সাংবাদিকদের একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, ওয়ার্কিং জার্নালিস্ট। নন ওয়ার্কিং তো হতে পারতো, কেন ওয়ার্কিং বলা হয়? ভাই, কাজ কাম করে দেন আপনি সাংবাদিক। সাংবাদিকতা একটা প্রসেস, যেটা সারা জীবন হওয়ার চেষ্টা করে যেতে হয়। এটা একটা কালচারাল ওরিয়েন্টেশন। সবসময় উই টক জার্নালিজম, উই ড্রিম জার্নালিজম, এইটা হচ্ছে প্রসেস আমাদের, এটা আমাদের লাইফস্টাইল। বাংলাদেশে অনেক সাহিত্যিক আছে, আমি চিনি দু একজনকে, যারা জলদার সম্প্রদায় থেকে আসা। তারা সারা রাত মাছ ধরতেন, দিনের বেলা পড়ালেখা করতেন, সন্ধ্যার পরে তারা সাহিত্য রচনা করতেন। তাদেরকে কিন্তু লোকে জেলে বা জলদাস বলে না, তাদেরকে লোকে সাহিত্যিকই বলে। হ্যাঁ, তো ফলে ধরেন আপনি যখন সাংবাদিকতা করবেন, আপনি জানেন যে বাংলাদেশে অনেকগুলো পত্রিকার সাংবাদিক, একটা খুবই বড় পত্রিকার সাংবাদিকদের মধ্যে 3-4 জন সাংবাদিক এখন এফবিসিসির মেম্বার। তো লোকে কিন্তু তাদেরকে এখন আসলে ব্যবসায়ী বলেই জানে, তাদেরকে সাংবাদিক হিসেবে জানে না। আপনি যদি সাংবাদিকদের, যদি আহমেদুল কবির থেকে শুরু করে, সন্তোষ গুপ্ত থেকে শুরু করে যে সমস্ত সাংবাদিকের কথা আমরা এখনো স্মরণ করি, তারা তো সাংবাদিক হিসেবেই আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন, এবং পেশাদার সাংবাদিক হিসেবে, এরকম না যে তারা না খায় ছিলেন। হ্যাঁ, তো ফলে আমার মনে হয় যে যেটা করবেন সে সেটার ফল পাবেন। লোকে তাদেরকে টাউট, বাটপার, 2 নম্বর ব্যবসায়ী, টাকা বানাইছে, এগুলো বলবে। আর যারা সাংবাদিকতা করবে, লোকে তাকে সাংবাদিক বলবে। অনেক সাংবাদিক এখন জেলে আছে না, পালাই আছে না। তো ওরা তো যখন ফ্যাসিজমের রেজিমে ছিল, তারা তো বাংলাদেশে নিজেদের গায়ের আগে সাংবাদিক শব্দটা লিখেছে। তো এখন তো তারা তো চোর হিসেবে লোকে তাদেরকে চিনে। তো জোর করে আপনি একটা গায়ে ট্যাটু দিতে পারেন, ট্যাটু তো আর শরীর না। আরেকটা বিষয় বলি ইফতেখার মাহমুদ, আজ যদি একজন তরুণ সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করে যে আপনি কি আমি কি পেশাদার সাংবাদিক হব নাকি দলীয় ক্যাডার, কি জবাব দিবেন? কারণ আপনার কাছে অনেকে চায়, চাকরি চায়। সেই সুযোগ দেওয়া হলে তো ওই যে আগের পরিণতি হবে, সাংবাদিকতা থাকে না, মানে সাংবাদিকতা থাকে না, আমাকেও দৌড়ের উপরে থাকতে হবে, ওকেও দৌড়ের উপরে থাকতে হবে। খাজা মাইনুদ্দিন,
এই জায়গা থেকে না ফিরলে 5 বছর পর বাংলাদেশের সাংবাদিকতা কোথায় দাঁড়াবে বলে আপনার মনে হয়, যদি আমরা না ফিরতে পারি? নেগেটিভ, হতাশাজনক। এরপরে জানতে চাচ্ছি। মিডিয়া সম্পর্কে আমার কনক্লুশন, এটা আমি অনেক লেখালেখি করার জি। সুযোগ হয়েছে। হুম, বাংলাদেশের এখনকার যে বিরাজমান মিডিয়া, তার যদি চরিত্র না বদলায় হুম, হুম। আগামী 3 থেকে 4 বছরের 70 to 80% মারা যাবে, কিছু করার নাই। এটা আমার চাওয়া না, এটা আমার ভবিষ্যৎবাণী, অনিবার্যভাবে ঘটবে। কেন ঘটবে? মালিকরা পয়সা দিয়ে এটা আর চালানোর প্রয়োজন বোধ করবে না। আজ থেকে 15-20 বছর আগে মিডিয়া হাউসগুলোর, কর্পোরেট মিডিয়া হাউসগুলোর যে নুইসেন্স ভ্যালু ছিল, হুম। সোশ্যাল মিডিয়ার কারণে সেই নুইসেন্স ভ্যালুটাও নাই। সুতরাং সোশ্যাল ভালো মিডিয়া এটাকে বলছেন। কন্টেস্ট করতে মানে পারে, নুইসেন্স ভ্যালুও নাই এখন। নুইসেন্স ভ্যালুও নাই, আপনাকে কেউ গ্রাহ্য করে না, সেটা টাকা দিয়ে পুষবে কেন? আর 2 নম্বর হচ্ছে মানুষ কিন্তু কন্টেস্ট করে। এই একাধিক আন্দোলনে, আমার সম্ভবত সেফ রোড মুভমেন্টের সময় রোকেয়া হলের একটা মেয়ে বলেছিল যে আপনারা কি, একটা টেলিভিশন ক্যামেরাম্যানকে বলেছিল যে আমার ছবি তোলার দরকার নেই, আপনি তো আমার ছবি দেখাইতে পারবেন না, আপনি যান, আমাদের জন্য সোশ্যাল মিডিয়াই যথেষ্ট, আমরা ওখানে প্রচার করব। জি। এটা হচ্ছে মানে মেইনস্ট্রিম, তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়ার ব্যাপারে তাদের বিশ্বাস ব্যবস্থা ছিল। সুতরাং যারা এটা করবেন তারা নিজেরাই পিছলে পড়বেন। বাংলাদেশের মিডিয়ার এমনিতে দুর্দিন যাচ্ছে, এখন রিভাইভ করার সময়, কারেকশন করার সময়। সেটা না করে যদি আপনি পুরনো ব্যবস্থার কারণে আবার কম্পেনসেশন করেন, যে আমি ওই দালালি করেছি, এখন আবার নতুন দালালি করি, তাহলে ইউল রিমেইন এ দালাল ফর এভার। এটা অলরেডি তো দেখা গেল আর কি। আপনি দালালি হ্যাঁ, থেকে হ্যাঁ, যাবেন, আমি আপনি সাংবাদিক দেখছি, হতে পারবেন একই না। চেহারা, আগে আরেক দলের দালালি করছে, এখন নতুন আরেক দলের। দলের দালালি করতেছে। এই যে এখন যে সাংবাদিকতাটা আমরা এতদিন যাবত দেখেছি এবং জি, জি। এখনো কিছুটা দেখতে পাচ্ছি, এটা আসলে একটা নতুন সাংবাদিকতা সৃষ্টির প্রসব বেদনা। রাইট। এবং নতুন সাংবাদিকতা যারা করবে তারা একটু কষ্ট করবে, কষ্ট কিন্তু করলে তারা টিকে থাকবে। তারা টিকে থাকবে, তারা শুরুর দিকে সংখ্যা কম জি। থাকবে, কিন্তু তাদের অনুসারী গড়ে উঠবে, মানুষ তাদেরকে অনুসরণ যাক, করবে। অনুসরণ করবে। শেষ পর্যন্ত হলেও ইফতেখার মাহমুদ এটা আশাবাদ আমাদের শুনিয়েছেন। আসলে শেষ পর্যন্ত যেটা সঠিক সেটাই টিকে থাকে, মিথ্যা আসলে শেষ পর্যন্ত টিকে থাকে না, যদিও তার চাকচিক্যটা সাময়িকভাবে বেশি থাকে। ইফতেখার মাহমুদ এবং খাজা মাইনুদ্দিন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। আপনাকেও প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।